This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, আজকের বিষয় আরজিকর এবং এই যে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে সেটা কতদিন চলবে, এই অচলাবস্থা কতদিন চলবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। গতকাল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, যে নির্দেশ দিয়েছে, আমরা প্রত্যেকেই জানি, আমরা অনেকেই জানি। সুপ্রিম কোর্ট একটা কথা পরিষ্কারভাবে বলেছে যে জুনিয়র ডাক্তারদের এবার কর্মবিরতি থামিয়ে কাজে ফিরতে হবে। এর আগেও গত শুনানিতেও সুপ্রিম কোর্ট সে কথা বলেছিল, গতকালও তাই বলেছে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যদি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শেষ করে কাজে ফেরেন তাহলে সরকার তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না, কোনো পিউনিটিভ ট্রান্সফার করতে পারবে না। কিন্তু তারপরে যদি তারা কাজে ফেরেন তাহলে সরকারের এখতিয়ার থাকবে যে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার। এখন আজকে সবার কৌতূহল ছিল, দেখার আগ্রহ ছিল যে আজকে বিকেল 5টার পরে কি হয়, কিন্তু জুনিয়র ডাক্তাররা গতকাল রাত্রিবেলায় পরিষ্কার করে দিয়েছিলেন যে তারা আজকে বিকেল 5টার আগে কোনোভাবেই কাজে যোগ দেবেন না, কর্মবিরতি চলবে এবং তারা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করেন, গিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন। তাদের দাবি, অতীতের দাবিগুলো রয়েছে, সেই সঙ্গে তাদের দাবি যে স্বাস্থ্য সচিবকে ইস্তফা দিতে হবে, কারণ স্বাস্থ্য ভবনই হচ্ছে ঘুঘুর বাসা, এটা হচ্ছে তাদের বক্তব্য। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে যখন বিকেল 5টা বাজে সবার যখন আগ্রহ দেখার যে সরকার এবার কি করবে, সরকার কি সত্যি ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে, তখন দেখা গেল যে সন্ধ্যের পরে স্বাস্থ্য সচিব মানে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট তিনি একটি ইমেল বার্তা পাঠিয়েছেন জুনিয়র ডাক্তারদের এবং সেখানে তিনি বলেছেন যে নবান্নের সিনিয়র অফিসাররা, গভর্নমেন্টের সিনিয়র রিপ্রেজেন্টেটিভস, তারা জুনিয়র ডাক্তারদের সাথে বসতে চান, আলোচনায় বসতে চান এবং জুনিয়র ডাক্তাররা যেন 10 জন প্রতিনিধিকে পাঠান। কিন্তু জুনিয়র ডাক্তাররা কাউকে পাঠাননি। ঘরোয়াভাবে যেটুকুনি বলা হচ্ছে বা আমরা সূত্রে জানতে পারছি, ঘরোয়াভাবে নাকি জুনিয়র ডাক্তারদের বলা হয়েছিল যে নবান্নের মুখ্যমন্ত্রী নিজেই বৈঠকে বসতে চান, তো আপনারা 10 জন প্রতিনিধি পাঠান। কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন যে এই যে ইমেল বার্তা আমাদের কাছে এসছে সেখানে পরিষ্কারভাবে কোথাও লেখা নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে বৈঠকে বসতে চান। আমরা স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করছি, সেই স্বাস্থ্য সচিবই যদি আমাদের মেল করে বলেন যে বৈঠকে আসুন তাহলে আমাদের অপমান করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে 10 জন প্রতিনিধি কেন, সব কটা মেডিকেল কলেজ থেকে, হাসপাতাল থেকে অন্তত 2 জন করে প্রতিনিধিকে, মানে অন্তত 1 জন 2 জন করে প্রতিনিধিকে বৈঠকে ডাকতে হবে। অর্থাৎ জুনিয়র ডাক্তাররাও যে আলোচনা যেতে চাইছে না সে কথা কিন্তু বলেননি। আবার নবান্ন একটা আলোচনার রাস্তা দেখিয়েছে যে নবান্ন আলোচনায় বসতে প্রস্তুত। এখন এইটা কোন দিকে যেতে পারে, এই যে একটা যে অনড় বা অচলাবস্থা যে তৈরি হয়েছে এটা কোন দিকে যেতে পারে? একটা দিকের এখানে খুব পজিটিভ দিক গভর্নমেন্টের দিক থেকে, যে গভর্নমেন্ট, সুপ্রিম কোর্ট যেমন বলেছে যে জুনিয়র ডাক্তাররা কাজে না যোগ দিলে সরকার ডিসিপ্লিনারি অ্যাকশন নিতেই পারে, কিন্তু আমরা দেখলাম যে সরকার সে পথে হাঁটেনি, কোনো হঠকারী পদক্ষেপ করেনি। কারণ সরকারও হয়তো বুঝতে পারছে যে আরজিকর কাণ্ডে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আরজিকর কাণ্ডের পর ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষার বিষয়ে যেভাবে উদ্বেগ তৈরি হয়েছে এবং মানুষের মনে যে অসন্তোষ তৈরি হয়েছে সেখানে কোনো হঠকারী পদক্ষেপ করার জায়গা নেই। সুতরাং নবান্ন একটা আলোচনার জন্য একটা দরজা খুলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছিলেন যে আমি আলোচনায় বসতে প্রস্তুত। আজকে নবান্ন দেখাতে চেয়েছে যে দেখো, ডাক্তারদের যে দাবি যে হাসপাতাল এবং মেডিকেল কলেজে ভয়মুক্ত পরিবেশ বা তাদের যে নিরাপত্তার ব্যবস্থা এবং সুরক্ষার ব্যবস্থা করা, এ ব্যাপারে সরকার প্রস্তুত, মানে এই ব্যাপারটা শুনতে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে। সরকার সুপ্রিম কোর্টেও জানিয়েছে যে সরকার কি কি পদক্ষেপের কথা ভেবেছে এবং সরকার সেই ধরনের পদক্ষেপ করতে আগ্রহী। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যদি তাদের যে 6 দফা দাবি, তার মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফা বা স্বাস্থ্য সচিবের পদ থেকে নারায়ণ স্বরূপ নিগমের ইস্তফা, এই দাবিতে যদি অনড় থাকে তাহলে আলোচনা হয়তো খুব বেশি এখনই এগোবে না। তার কারণ হচ্ছে সরকার বা শাসক দলের কাছেও মনে হচ্ছে যে এই ডিমান্ডগুলো অনেকটা পলিটিক্যাল ডিমান্ড। কোনো শাসক দল সচরাচর এই ধরনের ডিমান্ডের কাছে নতি স্বীকার করতে চায় না, কারণ হচ্ছে এই ধরনের ডিমান্ডগুলো সবসময় ইনক্রিমেন্টাল ডিমান্ড হয় এবং দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররাও
গোলপোস্ট শিফট করছেন, মানে একটা শিফটিং অফ গোলপোস্ট হচ্ছে। কদিন আগে পর্যন্ত তাদের দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনারকে ইস্তফা দিতে হবে, আজকে তাদের দাবি হচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনারকেও ইস্তফা দিতে হবে, স্বাস্থ্য সচিবকেও ইস্তফা দিতে হবে। তো সরকার এই ধরনের কোনো দাবির কাছে এখনই নতি স্বীকার করার মতো কোনো ইঙ্গিত দিচ্ছে না, বা সরকারের মুডও সেরকম ভাবে আমরা দেখছি না। কিন্তু সরকার এইটা বলছে যে জুনিয়র ডাক্তার বা ডাক্তারদের যে দাবি, যে হাসপাতাল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা, তাদের রেস্টরুমের ব্যবস্থা, রাত্রিবেলা ডিউটি থেকে রেশনালাইজ করা, এইসবের ব্যাপারে সিসিটিভি ক্যামেরা লাগানো, এইসবের ব্যাপারে সরকার ওপেন, এবং এখানে সরকার সব রকম দাবি মানতে প্রস্তুত। এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে 7 দিনের মধ্যে নিয়ম সময় বেঁধে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, জেলার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ডিএমদের তত্ত্বাবধান করতে হবে যে কাজ ঠিকমতো এগোচ্ছে কিনা, এই সব ব্যাপারে সরকার ওপেন। তো এখন এইটা একটা যে স্টেলমেট আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে, আজকে যে রয়েছে, এইটা তবেই কোনো সদর্থক দিকে যেতে পারে যে যদি জুনিয়র ডাক্তাররা আলোচনায় যেতে প্রস্তুত হন। তারা যদি স্বাস্থ্য ভবনের বা স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় থাকেন, আমার মনে হয় না যে এখনই আলোচনাটা খুব বেশি এগোবে। কিন্তু সেই দাবিটাকে সেট অ্যাসাইড রেখে, পাশাপাশি রেখে তারা যদি কোর বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে যান, এবং সেখানে এটাও হতে পারে যে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরের কাজে স্বচ্ছতার দাবি থাকতে পারে, দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবি থাকতে পারে, ইত্যাদি প্রভৃতি থাকতে পারে, তাহলে একটা আলোচনার জায়গা হয়তো তৈরি হবে। কিন্তু ওই ইস্তফার ব্যাপারে যদি রিজিডিটি থাকে, যদি তাদের অনড় থাকে, তাহলে আলোচনা চালিয়ে যাওয়া বা আলোচনা হওয়ার সম্ভাবনা আমার মনে হয় কম। এদিক থেকে সরকারের একটা আমার মনে হচ্ছে কুশলী পদক্ষেপ বলে আমার মনে হচ্ছে, যে সরকারও কৌশলগতভাবে হয়তো দেখাতে চায় যে দেখো আমরা আলোচনায় প্রস্তুত, কিন্তু জুনিয়র ডাক্তাররা আলোচনায় আসতে চাইছেন না। তো এখন 1 মাস হয়ে গেছে যে আরজিকর কাণ্ডের পর কর্মবিরতি চলছে, এবং আরজিকরের যে ঘটনা ঘটেছে, নির্যাতিতার উপরে ওই একজন চিকিৎসক পড়ুয়ার উপরে যে অত্যাচার, তাকে ধর্ষণ করে খুন, এটা তো অত্যন্ত একটা পাশবিক এবং একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনার পরে ডাক্তারদের যে ক্ষোভ, সেটা অতিশয় সংগত, এবং সাধারণ মানুষেরও যে অসন্তোষ আছড়ে পড়েছে কলকাতা শহরে এবং গোটা রাজ্যে, গোটা দেশে এবং সারা পৃথিবী থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেসপন্স আছে, সেটাও খুবই সংগত। কিন্তু যদি এই দিনের পর দিন যে অচলাবস্থা যদি চলতে থাকে, তাহলে যে কোথাও একটা পরিষেবার দিক থেকে ঘাটতি হবে, সেটা শুধুমাত্র সরকার বলছে এমন নয়, সেটা সুপ্রিম কোর্টও বলছে। এবং সেখানে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার যে প্রজ্ঞা, তার যে বিচক্ষণতা, সেই ব্যাপারেও আমার মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে একটা আস্থা রাখা দরকার, এবং এই অচলাবস্থাটা কাটা জরুরি। গতকালই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে যখন সওয়াল জবাব হয়, তখন ডাক্তারদের তরফে আইনজীবী বলেছিলেন যে না, সিনিয়র ডাক্তাররা তো পরিষেবা দিচ্ছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে এটা কোনো যুক্তি নয় যে সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন বলেই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যেতে পারেন, এটা কোনো যুক্তি হতে পারে না। জুনিয়র ডাক্তারদেরও কাজ কর্মবিরতি তুলে নিয়ে মানে মানুষের পরিষেবা দেওয়া, এবং তাদের যে অভাব অভিযোগ, তাদের যে বিষয়গুলো রয়েছে, সেইগুলো যাতে সরকার মানে এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা করে, সে ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা ডিমান্ড আছে যে জুনিয়র ডাক্তারদের, যে বিচার কেন দেরি হচ্ছে। তো এইখানে সুপ্রিম কোর্ট কালকে একটা মানে তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট অলরেডি গতকাল সিবিআই কাছ থেকে একটা স্ট্যাটাস রিপোর্ট নিয়েছে, এবং সুপ্রিম কোর্ট বলেছে যে আরো একটি স্ট্যাটাস রিপোর্ট সিবিআই কে দিতে হবে, সেটা হচ্ছে 7 দিনের মধ্যে, এবং 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে। এর একটা মানে আছে, এর মানেটা হচ্ছে যে দেখো, সিবিআই যে তদন্তটা করছে সেটা সুপ্রিম কোর্ট মনিটর করছে, এবং সিবিআই এর যে গয়ঙ্গচ্ছ ব্যাপার, এটা কিন্তু সুপ্রিম কোর্টও মানবে না। সুপ্রিম কোর্টও কিন্তু সিবিআই কে চাপে রাখছে যে 7 দিন অন্তর স্ট্যাটাস রিপোর্ট। তার মানে আমরা তদন্তের উপরে নজর রাখছি, এবং কালকে চিফ জাস্টিস বলেছেন যে পদ্ধতিতে সিবিআই তদন্ত এগোচ্ছে সেটা আমাদের জানিয়েছে, ওপেন কোর্টে আমরা সেটা জানাচ্ছি না, কিন্তু তারা তদন্ত এগিয়ে নিয়ে যাক, 7 দিনের মধ্যে তাদের আবার একটা স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে, সেই রিপোর্টটা আমরা এখানে গ্রহণ করব। তার ফলে যে সুপ্রিম কোর্ট একটা ইতিবাচক একটা অবস্থান নিয়েছে বলে আমার মনে হয়, এবং সরকারও এখনো আলোচনার একটা প্রস্তাব দিয়েছে। আমার মনে হচ্ছে যে এই জায়গায় একটা ব্রিজ হওয়া উচিত, কারণ যে অচলাবস্থা গত 1 মাস ধরে চলছে সরকারি হাসপাতালগুলোতে,
তো সেইটা যদি দীর্ঘদিন ধরে কন্টিনিউ করে তাহলে সাধারণ মানুষের যে একটা বিপুল সংখ্যক সাধারণ মানুষ যেভাবে আজকে জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছে, আজ তারা যদি কখনো পরিষেবা না পায়, স্বাস্থ্য পরিষেবা যদি কখনো কোনো গাফিলতি হয়, কালকে যদি আজকে সরকার দাবি করছে যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিষেবা না পেয়ে মানুষ অসন্তোষ হচ্ছে, সেটা সরকারের দাবি বা কিছু কিছু আমরা সংবাদ মাধ্যমে রিপোর্টিংও দেখতে পাচ্ছি, কিন্তু এইটা যদি এখানে যদি কোনো একটা বড় ঘটনা ঘটে যায় তখন কিন্তু জুনিয়র ডাক্তারদের উপরেও দায়টা আসবে। সুতরাং আমার মনে হয় যে এইবারে একটা হয়তো একটা আলোচনার দরজা বা একটা সমাধানের সূত্র বের করার জন্য সরকার এবং জুনিয়র ডাক্তার দুজনকে একটা আলোচনা আসা উচিত। তবে তারা কি করবে সেটা তাদের ব্যাপার, আমাদের এখন অপেক্ষা করে থাকতে হবে যে সরকারের সাথে সত্যিই তারা আলোচনায় বসতে আগ্রহী কিনা এবং তারা সেখানে কি কি শর্ত দেন এবং সরকারই বা তাদের শর্তগুলো মানতে রাজি হয় কিনা। আজ এই পর্যন্তই, নমস্কার।